মোহাম্মদ নাইম। আমি ময়মনসিংহ পলিটেকনিক থেকে এবারে ডিপ্লোমা শেষ করেছি, মানে 2024-2021 সেশন। আমি সিলভার লাইন কম্পোজিট টেক্সটাইল লিমিটেড থেকে 2 দিন আগে কল পেয়েছি, ইন্টারভিউ 16 তারিখ, মানে গতকালকে। আমি কোথাও চাকরি এখনো জয়েন হয় নাই, এটাই প্রথম ইন্টারভিউ। ধন্যবাদ নাইম আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আপনি কি বিডি জবসে অ্যাপ্লাই করেছিলেন নাকি লিঙ্কডইনে কোথাও সার্কুলার পেয়েছিলেন? ভাই অনেক জায়গাতে অ্যাপ্লাই করেছি, ভিডিও জবসেও, আবার ফেসবুক পোস্টের মাধ্যমে অনেকে পোস্ট করে, জব পোস্ট আর কি, ওইখানেও অ্যাপ্লাই করেছি। সঠিক খেয়াল নাই কোথা থেকে আমরা কলটা আসলো আর কি। মোটামুটি খোঁজখবর নিচ্ছি, এটা সার্কুলার হয় নাই, এটা আপনি বিডি জবস থেকে ইন্টারভিউ কল পাইছেন। কিভাবে আমি বলি, আপনারা অনেকে হয়তো এটা জানেন কি বা জানি না। বিডি জবসে বর্তমানে আপনি নাইম একটু অফ রাখেন, আবার বললে কথা বলবেন, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা আর কি। তো বিডি জবসে শুধু বিডি জবসে না, আমরা আমরা অনেকেই জানি যে হয়তো কোনো কোম্পানি আমাদেরকে ইন্টারভিউর জন্য কল করে, কিন্তু বর্তমানে যেগুলো বড় বড় কোম্পানি, বিশেষ করে যেগুলো ইপিজেটের ভিতরে আছে বা বাংলাদেশে যেগুলো বাংলাদেশি বড় বড় কোম্পানি, এরা এখন এইচআর সেকশনগুলোকে আলাদাভাবে রাখে। হ্যাঁ, এক টিম আছে, সারাদিন ওরা সার্কুলার নিয়ে কাজ করবে, ওরা ম্যান পাওয়ার সার্কুলার দিবে, ম্যান পাওয়ারের সাথে কথা বলবে, মানে ওই টিমের কাজই এটা। কিন্তু আগে আমাদের সিস্টেম ছিল যে এইচআরের স্যালারি শিট তৈরি করবে, প্রোডাকশন, অন্যান্য কাজগুলো দেখবে, আবার নিয়োগও দেখবে। কিন্তু এখন না, এখন যুগের সাথে তাল মিলে প্রত্যেকটা কোম্পানি ব্যবসা বড় হয়েছে, ম্যানেজমেন্ট সিস্টেম বড় হয়েছে, তার কারণে এখন প্রত্যেকটা সেকশন এখন আলাদা হয়ে গেছে। ঠিক একইভাবে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা কিনা বিভিন্ন বড় বড় কোম্পানিদের সাথে ওনারা ডিল করে কাজ করে। যেমন আমি একটু উদাহরণ দিই, যেমন ধরেন সাপোজ যে উনি যে কোম্পানিতে ইন্টারভিউ কল পাইছে, এই যে সিলভার লাইন গ্রুপ, হয়তো এই কোম্পানি বিডি জবসে হয়তো ওনারা নিজেদের প্রোফাইল থেকে হয়তো ওইখানে শর্টলিস্ট করছে, আর না হলে কোনো এজেন্সিকে ওনারা দায়িত্ব দিছে যে আমাদের কয়েকজন ইঞ্জিনিয়ার দরকার বা এইরকম আর কি। ঠিক আছে, তো ওনারা এই বিডি জবসের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে এগুলা সার্চ করে। তো যাদের প্রোফাইলগুলো তাদের, আপনারা অনেকে জানেন গুগল এসওই, যে গুগল অপটিমাইজার কি জানো, তো ঠিক সেইভাবে তো বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে আপনার লিঙ্কডইন এবং এই বিডি জবস থেকে অনেক বড় বড় এজেন্সিগুলা ওরা এই সিভিগুলা কালেক্ট করে এই সিভিগুলা কোম্পানিগুলোকে ফরওয়ার্ড করে, আবার অনেক সময় তারাও ইন্টারভিউ নেয়। তো এইরকম সম্ভবত নাইমের বিষয়টা হয়েছে, কারণ আমরা এই সার্কুলারটা অনেক জায়গায় খুঁজেছি, সার্কুলারটা পাই নাই। হয়তো ওনারটা এইভাবে হয়েছে, আমরা ধরে নিতে পারি ওনারটা এইভাবে হয়েছে। তো এই জন্য আমি সবাইকে বলবো বিডি জবসের প্রোফাইলটা ভালোভাবে আপডেট করে রাখার চেষ্টা করবেন, পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করেন নাই, আপনি ঘুম থেকে উঠে দেখছেন কোম্পানি থেকে মেসেজ আসছে, ইমেল আসছে, কি কাহিনী, কি সব জায়গায় খুঁজতেছেন, আরে কি হইলো, কিন্তু ওই যে এজেন্সিগুলো আপনি ঘুমে থাকা অবস্থায় ওনারা আপনার প্রোফাইল দেখতেছে, দেখে আপনাকে ইনভাইট করেছে, আপনি কোথাও অ্যাপ্লাই করেন নাই, ওই যে আপনার প্রোফাইলটা ভালোভাবে দেওয়া ছিল, হয়তো কোনো একটা কিওয়ার্ড ওদের সাথে ম্যাচ হওয়াতে ওই আপনি শর্ট লিস্টে পড়ে গেছেন। তো এই বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম, যাতে করে আপনারা এটা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারেন। তো উনি যে কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাইছে, এটা একটি নিউ ইয়র্কের কোম্পানি, বা বিদেশি কোম্পানি আর কি, নিউ ইয়র্কের। তো এখানে ওনাদের হেড অফিস হচ্ছে গুলশানে। ঠিক আছে, গুলশান 17 ফ্লোর সিলভার টাওয়ার, ওই টাওয়ারটার নামই সিলভার, সম্ভবত ওইটা মনে হয় ওনারা নিজস্ব হয়তো ওই টাওয়ারটা। তো যাই হোক, এই গুলশানে এই কোম্পানি কিন্তু অনেকগুলো ব্যবসা আছে, ওনারা আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান অনেক কোম্পানির সাথে ওনারা করে, ওনাদের যে কাস্টমাররা অনেক ভালো ভালো মানে ব্র্যান্ড কোম্পানির সাথে ওনাদের পরিচয় আর কি। ঠিক আছে, তো এখানে ওনাদের মূল ব্যবসা হচ্ছে গার্মেন্টসের ওনাদের মূল ব্যবসা আর কি, কম্পোজাইট যে মূলত টেক্সটাইল যেটা আর কি, তো গার্মেন্টসের মূলত ওনাদের নিজস্ব ব্যবসা আর কি। তো ওনাদের ওইখানে একটা কম্পোজিট ফ্যাক্টরিতে অনেক কিছু থাকে, সুতা আছে, ফ্যাশন আছে, গার্মেন্টস আছে, এবারে প্রিন্টিং আছে, তারপর হচ্ছে আরও অনেক কিছু থাকে। কম্পোজিট মানেই ওইটার ভিতরে অনেকগুলা ভাগ আছে, প্রিন্টিং সেকশন থাকতে পারে, ডাইং থাকতে পারে, ইয়ার্ন ডাইং থাকতে পারে,
তারপর হচ্ছে আপনার ফ্যাশন থাকতে পারে, গার্মেন্টস আছে, ঠিক আছে। তো এইসব ফ্যাক্টরিতে জব করা মানে অনেক কিছু, কারণ এই কম্পোজিট ফ্যাক্টরিগুলোতে অনেকগুলো ফ্যাক্টরি থাকে, যার কারণে আপনি ওইখানে ইটিপি পাবেন, এসটিপি পাবেন, ডাব্লুটিপি পাবেন, মেকানিক্যালে বিশাল বড় ওখানে টিম থাকে, ইলেকট্রিক্যালে বিশাল টিম থাকে। আর এইসব ফ্লোরে যাদের এক্সপিরিয়েন্স থাকবে, বিশেষ করে ডাইংয়ে যারা কাজ করে বা ইয়ান ডাইংয়ে যারা কাজ করে বা প্রিন্টিংয়ে যারা কাজ করে বা নিটিংয়ে যারা কাজ করে, এখানে পিএলসি আছে, এখানে আপনার বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি আছে। তারপর ইলেকট্রিক্যালের হিউজ পরিমাণ কাজ। কেউ যদি মনে করে যে ভাই আমি আমার কেরিয়ারটা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে শুরু করতে চাই, মেকানিক্যাল মেনটেন্যান্সে শুরু করতে চাই, তাদেরকে আমি বলবো আপনারা গার্মেন্টসের যে ফ্লোর যেগুলো আছে ওই ফ্লোরগুলোতে আপনারা মেকানিক্যাল টেকনিশিয়ান বা জুনিয়র টেকনিশিয়ান এইসব পজিশনে আপনারা আসেন। এগুলাতে বিশ্বাস করবেন না, অনেক স্যালারি ভাই। আপনি যখন একটা দুটো কোম্পানি চেঞ্জ করবেন আপনার স্যালারি 35-40 হয়ে যাবে। তারপর ইলেকট্রিক্যালে যারা আছে, যে ডাইং, নিটিং, প্রিন্টিং, এগুলাতে যাদের এক্সপিরিয়েন্স থাকবে, হ্যাঁ ওই তো বললাম এখানে পিএলসি সব কিছু আছে। তো এগুলাতে যাদের এখানে সরাসরি প্রতিনিয়ত মোটর নষ্ট হতেছে, পিএলসি সমস্যা হইতেছে, পিএলসি এটা করো। আর সবচেয়ে বড় কথা, এইসব ফ্যাক্টরিতে বিদেশিরা আসে ইন্ডিয়া থেকে, তারপর হচ্ছে বাইরের দেশ থেকে অনেক ইঞ্জিনিয়াররা এসে এখানে কাজ করে এইরকম। কারণ একটা পিএলসি বা একটা এই যে ডাইং বড় বড় যে 20 টনি 25 টনি যে ডাইং মেশিনগুলো, এগুলো যদি নষ্ট হয়, এগুলো বেশিরভাগই শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চায়না থেকে বিভিন্ন ইঞ্জিনিয়াররা হায়ার করে নিয়ে আসে। তো ওদের সাথে কাজ করার একটা সুযোগ হয়, আর এটা হিউজ পরিমাণ কেরিয়ার, ঠিক আছে। যারা এই যে কম্পোজিট ফ্যাক্টরিগুলোতে যারা এখানে ডিউটি আছে, আবার কম্পোজিট ফ্যাক্টরিগুলোতে 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি আছে, আবার 12 ঘন্টা ডিউটি থাকে। তো এখানে পরিশ্রম বেশি, কারণ একটা ডাইং মেশিন যখন চলে অনেক টেম্পারেচার থাকে, গরম পানি, সারাক্ষণ গরম পানি। আপনি মনে করেন একটা মোটর নষ্ট হয়েছে ডাইংয়ে, মনে করেন যে 20 টনি বা 30 টনি একটা ডাইং মেশিনে মনে করেন যে অনেক টেম্পারেচারের পানি থাকে, ঠিক আছে। ধরেন এই মোটরের অভাব না, একটা মোটর নষ্ট হয়েছে, এখানে রিস্কও আছে। এই গরম পানি যদি আপনার উপরে পড়ে, বা এখানে অনেক বিষয় আছে, ঠিক আছে, পরিশ্রমও আছে, টাকাও আছে। হয়তো শুরুতে একটু কষ্ট হয়, কিন্তু যখন একটা দুইটা কোম্পানি চেঞ্জ করা হয় তখন কিন্তু স্যালারি 35-40 এগুলো অটোমেটিক বেড়ে যায়, ঠিক আছে। তো আমি বলবো যারা মেনটেন্যান্স সেক্টরগুলোতে কেরিয়ার শুরু করতে চান, তারা গার্মেন্টসের বা টেক্সটাইলের যে আরএমজি সেক্টরগুলো আছে বা এই যে কম্পোজিট সেক্টরগুলো আছে, এগুলাতে আপনারা আসেন। এগুলাতে ইলেকট্রিক্যালে কাজও শিখতে পারবেন, কেরিয়ারটাকে অনেক ভালো একটা অবস্থানে আপনারা নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, তো মূল আলোচনা আমরা চলে আসি। নাইম ভাই, আপনি যেহেতু ফ্রেশার, তো আপনার যে ডিপার্টমেন্টের যে বিষয়গুলো আছে, আপনি ডিপার্টমেন্টের বিষয়গুলো পড়াশোনা করবেন। এইচআরে কি বলছে লিখিত পরীক্ষা হবে কিনা নাইম ভাই? ভাইয়া নিউ হোপে এক্সাম কার? আমি প্রথম থেকে শুনতে পাচ্ছিলাম কিন্তু আসলে আনমিউট করতে পারছিলাম না ফোনটা। আচ্ছা ভাই, আপনার আপনার ইন্টারভিউটা রেকর্ড করা হয়েছে, হ্যাঁ। আমরা ইনশাল্লাহ এই মিটিংয়ের শেষে রেকর্ড ভিডিওটা দিয়ে দিব। আপনি ছিলেন না দেখে আমি রেকর্ড করেছি ভিডিওটা, ঠিক আছে, আচ্ছা, পেয়ে যাবেন। নিউ হোপে যার ইন্টারভিউ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অক্টোবর 2024 ইন্টারভিউ দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি অনেকটা হেল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা সুমন, আমরা যে আলোচনায় আসছি, সুমন, সুমন না সরি নাইম, আমরা যে আলোচনা আসছি, আপনি আপনাকে কিছু বলছে লিখিত পরীক্ষা হবে কি না? হ্যাঁ ভাই, ওই যে মেসেজের মধ্যে উল্লেখ করে দিছে আর কি, লিখিত পরীক্ষা হবে না? এবং ভাইবা। হ্যাঁ, আচ্ছা জি আচ্ছা। জি তো একদিনেই হবে। আপনার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল না না মেকানিক্যাল? জি ইলেকট্রিক্যাল। আচ্ছা, ইলেকট্রিক্যালের মূল যে বিষয়গুলা, ইলেকট্রিক্যালে আমি শুরুতে বলি, আমরা ইলেকট্রিক্যালে যারা স্টুডেন্ট আছি, আমাদের থিওরিটা আমাদেরকে স্ট্রং রাখতে হবে। গত কিছুদিন আগে একটা গ্রুপ কোম্পানির ইন্টারভিউ ছিল, তো ওইখানে লিখিত পরীক্ষার জন্য কারো চাকরি হয় নাই, এইরকম রেকর্ড হয়েছে, ঠিক আছে। তো কোম্পানিগুলো আসলে মেধাবী স্টুডেন্ট খুঁজতেছে, যারা কিনা মেধাবী, যারা কিনা থিওরিক্যাল বুঝে, প্র্যাকটিক্যালি বুঝে, ঠিক আছে। এই জন্য আমি সবাইকে বলি যে আপনারা ভাই পড়াশোনা করেন, ঠিক আছে। আচ্ছা সজীব দাস, আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ। আপনার যে ইন্টারভিউটা ওটা আমরা রেকর্ড করছি, ওটা আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই, একটু ধৈর্য সহকারে থাকেন সজীব ভাই। তো এখন যে মূল যে বিষয়টা, আপনার শুরুতে হচ্ছে নাইম ভাই, আপনার ট্রান্সফরমার A to Z, যাদের আনোয়ার গ্রুপে ইন্টারভিউ আছে আপনারাও শুনেন, আপনাদেরকেও বলা হবে, তারপর আমি এখানে বলতেছি। আপনার ট্রান্সফরমারে A to Z একদম কি বলে
বুকলেস রিলে থেকে শুরু করে একবারে কনজারভেটর ট্যাঙ্ক থেকে শুরু করে ওয়েন্ডিং থেকে শুরু করে ট্রান্সফরমারে A to Z আপনারা পড়াশোনা করবেন। যেগুলা আপনার বড় ট্রান্সফরমার, যেগুলা 1000 বা 1200 KVA বা ছোটো যেগুলো আছে ওগুলোও পড়াশোনা করবেন, বড়গুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন। 2 নম্বর হচ্ছে পিএফআই A to Z পিএফআই ক্যালকুলেশনটা আপনারা করে রাখবেন। তৃতীয় হচ্ছে বাসবার ক্যালকুলেশনগুলো, বাসবারগুলো বুঝতে হবে বাসবার আসলে কেন ব্যবহার করা হয়, তো বাসবারকে ব্যবহার না করলে কী হবে বা এর ক্যালকুলেশনগুলো। 4 নম্বর হচ্ছে আপনারা সুইচ গিয়ার, একটা সুইচ গিয়ারের মধ্যে কী কী থাকে, সুইচ গিয়ার কখন ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে বিভিন্ন সার্কিট ব্রেকারগুলা এমসিবি থেকে শুরু করে এমসিসিবি, তারপর এসিবি, তারপর হচ্ছে বিসিবি ব্যাকগ্রাউন্ড সার্কিট ব্রেকার কত কেবি লাইনে ব্যবহার করা হয়, বা এমসিসিবি কত এম্পিয়ারে হয়ে থাকে নর্মালি। তারপর হচ্ছে বিসিবি এসএফসি দরকার নাই, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে যারা 132 কেবি যারা ওদের জন্য, সালফার হেক্সোফ্লোরাইড যেটা আর কি এসএফসি ওটা লাগবে না। তো বিসিবি পর্যন্ত আপনারা পড়লে এনাফ, এগুলো সার্কিট ব্রেকার। তারপর হচ্ছে আপনার রিলের A to Z, রিলে কেন ব্যবহার করে, রিলের সাথে টাইমার থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওয়্যারিং, ইলেকট্রিক্যালের যে ওয়্যারিংগুলো আছে এগুলা। তারপর হচ্ছে আপনার মোটর, সিঙ্গেল ফেজ 3 ফেজ মোটরের যে প্রিন্সিপালগুলো আছে ওগুলো পড়াশোনা করবেন। সিঙ্গেল ফেজে আপনার তিনটা কেবল কেন থাকে, 2টা তো দিলে হয়তো, 3টা কেন থাকে, 3টা তার কী এগুলো বুঝতে হবে। তার 3 ফেজ মোটরের যে ছোটো যে ম্যাথ আছে, ইন্ডাকশন মোটরের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু সব জায়গায় আসে, এই ম্যাথের সূত্র আছে, এগুলা কিন্তু ভাইভাতে বেশিরভাগ ধরে, এগুলো পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে আপনার এই ওয়্যারিং তো বললাম, তারপর হচ্ছে সুইচ গিয়ারও তো বলা হয়েছে। তারপর হচ্ছে পিএলসি কাকে বলে, পিএলসি কেন ব্যবহার করা হয়, কয়েকটা পিএলসি কোম্পানি ব্র্যান্ডের নাম বলেন এগুলা। পরে ইনভার্টার, পরে বিএফডি খুবই গুরুত্বপূর্ণ, এটা বিএফডি কখন ব্যবহার করতে হয়, বিএফডি ব্যবহার না করলে মোটরে কী ক্ষতি হয়। এরপরে আরপিএম বিষয়গুলো একটু দেখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রান্সফরমারের যে ম্যাথগুলো আছে, ছোটো ম্যাথ আছে ট্রান্সফরমারে, প্যারালাল অপারেশন কেন করা হয়, এটা না করলে কি হয়। সিনক্রোনাইজিং কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এগুলো একটু দেখবেন, সিনক্রোনাইজিং বিষয়গুলো একটু দেখবেন, ঠিক আছে। এগুলা কিন্তু একদম যে কোনো পরীক্ষা, ছোটো কোম্পানি হোক বড় কোম্পানি হোক, এগুলো হচ্ছে কমন, এগুলা এইচআরদের একদম মুখস্থ এগুলাই দেয়। তো এগুলো একটু পড়াশোনা থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এইগুলো ইলেকট্রিক্যালে আরও কিছু যেগুলা বললাম, এগুলা যদি আপনারা সুন্দরভাবে একটা সামারি তৈরি করতে পারেন, এগুলো থিওরিক্যালি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, আশা করি যে কোনো ইন্টারভিউ আপনাদের জন্য লিখিত হোক ভাইবা হোক এটা আপনারা পারবেন। আর সিলভার লাইনে যেটা ওটা ইংলিশে ভাইবা লিখিত পরীক্ষা হবে, ওইখানে কোম্পানির সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন। আর যেগুলা বললাম এগুলা ওনারা ইংলিশে লিখিত পরীক্ষাগুলো ইংলিশে হয়, ঠিক আছে। এটা আগের রুলস আর কি, নতুন করে বাংলাতে লিখতে দেয় কিনা আমি জানি না, কিন্তু ইংলিশের প্রিপারেশন নিয়ে একজন ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় রিটেন ইংলিশের প্রিপারেশন নিয়ে যাবেন, ঠিক আছে। আমরা বাংলা বই পড়ি দেখে এজন্য আমরা ইংলিশটা আমরা দুর্বল, আমরা সেন্টেন্স মিলাইতে পারি না, ট্রান্সফরমার কি বা ট্রান্সফরমার কাকে বলে এগুলো আমরা ইংলিশে লিখতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য এই প্রিন্সিপালগুলা আমরা একটু দেখব, হ্যাঁ। শুধু বাংলা না, আমরা ইংলিশ ভার্সনগুলো একটু পড়ার চেষ্টা করব। লিঙ্কডইনে অনেক পিডিএফ বই পাওয়া যায়, হ্যাঁ, বিদেশিরা অনেক পিডিএফ বই শেয়ার করে, ওগুলো ডাউনলোড করে ওগুলো পড়াশোনা করবেন। আপনি বাঙালি হয়েছেন কি হয়েছে, ওগুলো পড়বেন, ওগুলো যত পড়বেন তত আপনার লিখিত পরীক্ষা ভাইভাগুলো ভালো হবে। এই হচ্ছে আর কি বিষয়। নাইম, আপনার প্রশ্ন থাকলে বলেন, তারপর আমরা আবার বলবো আর কি। নাইম। হ্যাঁ ভাই, কালকে তো আমার ইন্টারভিউ, ভাই যতটুকু প্রস্তুতি নিয়েছি, তো মোটামুটি দেখা যাক কি হয় ভাই। হ্যাঁ আরো পড়তে হবে ভাই। হ্যাঁ, পড়াশোনা করতে হবে। আর ভাইবাটা হচ্ছে করবেন, ভাইবার যে বিষয়টা, যেহেতু আপনি ফ্রেশার, সবাইকে বলি যারা আনোয়ারের পরীক্ষা আছে,
আপনারা ভাইভাতে 1 নম্বর কোম্পানির সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন, কোম্পানির প্রোফাইল সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন, কোম্পানির বর্তমানে ব্যবসা কী, ওনারা কোন কোন কাস্টমারদের সাথে ওনারা যুক্ত। যখন একজন HR বা একজন GM যখন আপনাকে বলবে যে নাইম সাহেব আপনি তো এই কোম্পানিতে আসছেন, আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন, এখন আপনি যদি বলতে না পারেন কোম্পানিটার যে মূল ব্যবসা কী, আপনি যদি কিছুটা হইলেও যদি বলতে পারেন, তাহলে কিন্তু ওনারা আপনার মধ্যে একটা পজিটিভ নিবে যে না, আমরা যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানি সম্পর্কে উনি অনেক ধারণা আছে, অনেক কিছু জানে। এজন্য আমরা প্রথমে ভাইবা যে কোম্পানি সম্পর্কে আমরা জানবো যতটুকু ওয়েবসাইট, লিঙ্কডইন প্ল্যাটফর্ম, আপনি যে কোম্পানিতে যাবেন ওনাদের ব্যবসা বাংলাদেশ বেশি না, 20 বছরের মতো আর কি, 2002-04-এর দিকে ওনারা শুরু করছে বিজনেস, ঠিক আছে। এখন অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেছে। তো লিঙ্কডইন থেকে আমরা যতটুকু তথ্য নেওয়া যায়, শুধু যে ডিপার্টমেন্ট পড়াশোনা করে যাবে এরকম না, আপনাকে এক্সট্রা কিছু অভিজ্ঞতা রাখা লাগে, যেমন কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনার জানতে হবে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ফর্মাল ড্রেস আপ, আর চুল বা হাতের নখ টক এটা যতটুকু ফর্মাল হওয়া যায় সবসময় মনে রাখবেন আমি একজন ইঞ্জিনিয়ার, এতটুকুই সবসময় মনে রাখবেন। তো কোনো পাঙ্কু কিছু না, একদম ভদ্রতা হয়ে সুন্দর যেভাবে ড্রেস আপ পরে, ফর্মাল ড্রেস আপ পরা যায়। অনেকে জুতা আপনি সাদাও পরতে পারেন, কালোও পরতে পারেন, বা শার্ট কালো বা যে কোনো এক কালারে ভালো একটা শার্ট, লাল টাল বা ওই রকম হলুদ টলুদ পরা দরকার নাই, এগুলো বাদে যত কালারিং শার্ট আছে ওগুলো সবসময় ইন করার চেষ্টা করবেন। আপনি অপারেটরে যান বা টেকনিশিয়ানে যান, এগুলো ডাজন্ট ম্যাটার, সবসময় ইন করে যাওয়ার চেষ্টা, নিজের স্মার্ট বা নিজের যে বহিঃপ্রকাশ এটাকে সাধ্যের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। গেল ভাইবা, আর এই গেল আপনার পোশাকের পরিচিতি। আর ভাইবার বিষয়টা হচ্ছে বেসিক যেগুলা বলবে ওগুলা অবশ্যই আপনাকে, যেটা পারবেন হ্যাঁ স্যার এটা পারি বা বলবেন, যেটা পারবেন না না স্যার এটা তো আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, স্যার আমি পারি বা একটু দেখবো বা আর একটু বললে হয়, এইভাবে বললে কিন্তু এগুলা কিন্তু নেগেটিভ, ভাইবার জন্য কিন্তু অনেকে বাদ পড়ে যায়, ঠিক আছে। তো এই জন্য ভাইবাটা স্মার্টলি যেটা পারি হ্যাঁ স্যার ইয়াস আমি এটা পারি, যেটা পারি না ভুল বলার দরকার নাই, ইনিমিনে বলার দরকার নাই, পারি না স্যার সরি স্যার আমি এটা পাই না, স্ট্রেট কাট শেষ। এর জন্য যে আপনাকে জেল জুলুম দিবে ওইরকম না, একদম স্ট্রেট কাট, স্যার আমার এটা এখন মনে পড়তেছে না বা আমি পারতেছি না। বা আশেপাশেও যদি যান তখন ওই আশেপাশে যতটুকু জানেন বলবেন, বানায় বলা বা আমি পারতেছি বা এমন ভাব নেওয়া যাবে না, ঠিক আছে। আর ওনাদের স্যালারি যে বিষয়টা, স্যালারি কোম্পানির পলিসি যেটা থাকবে ওটা তো আপনাকে অবশ্যই দিবে, সেটা 20,000 থাকুক 30,000 থাকুক ওটা অবশ্যই আপনাকে দেবে। তারপরও আপনার ইন্টারভিউ, আপনার ওইখানে কালচার পরিবেশ সব কিছু মিলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা অনেকেই আছি যে কোনো মতে একটা চাকরি হইলেই হয়েছে, আমার আগে বাঁচতে হবে, এরকম করে করে অনেকে স্যালারির ডিমান্ডটা নষ্ট করে ফেলে, যার কারণে আমাদের কম স্যালারি জয়েন করতে হয়। জয়েন করার পর দেখা যায় যে অমুকের সেম পোস্টে উনি ভালো স্যালারিতে আছে, তখন আপনার মন খারাপ, আমি চাকরি করব না, চাকরি পরিবর্তন করব, আমার স্যালারি কম, নিজের কাজের মধ্যে একটা স্যাটিসফাই আসবে না, নেগেটিভ শুধু পিছু টান আসবে, তখন এর মধ্যে হিংসা অহংকার এগুলো তৈরি হয়ে যাবে। আর এগুলো তৈরি হওয়া মানে কি আপনি চাকরি করতে পারবেন না। এই জন্য নিজের আপনি ইন্টারভিউটা কীভাবে কতটুকু ভালো হয়েছে বা আপনি তো নিজে বুঝতে পারবেন যে না আমি এই কোম্পানিতে আসছি, আমার ইন্টারভিউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি একটু ডিমান্ডে থাকবো। তো ডিমান্ড এরকম না যে একদম ফ্রেশার হয়ে আপনি 20,000 টাকা দাবি করবেন, ওই রকম না, মার্কেট ভ্যালু বা আপনার কাজের পরিস্থিতি সব কিছু মিলে একটা স্ট্যান্ডার্ডভাবে থাকবেন। একজন ফ্রেশার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 15 থেকে 16 এনাফ, এটা স্ট্যান্ডার্ড। এটা আপনাকে বলবে না যে আপনি ফ্রেশার এত চান কেন, কারণ আপনি যদি 18-19 চাওয়া শুরু করেন তাহলে কিন্তু সমস্যা। কারণ এখানে ডিউটির উপর নির্ভর করে আপনার বেতন কত হবে, 12 ঘন্টা ডিউটি হলে একটু বেতন বেশি হয়, বা 8 ঘন্টা শিফটিং হইলে বেতনটা একটু কমে আসে। তো অনেক কিছু বিষয় থাকে, যার কারণে আমরা এই উল্টাপাল্টা করার কারণে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাই বা কাঙ্ক্ষিত চাকরিটি আমি পাই না। এজন্য যেটাই করবেন ঠান্ডা মাথায় ভেবে চিনতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তৃতীয় যে বিষয়টা, এটা আগে আসার কথা, আপনার সিবি বর্তমানে আছে, যদি নতুন আপডেট করে থাকেন ওইটা দেখে যাবেন, আর যদি না পুরনো যেটা আছে ওইটা দিয়ে আপনি কাজ চালাইছেন, ওই সিবিতে কী দেওয়া আছে, আপনি ট্রেনিং কোথায় করছেন, প্রজেক্ট কোথায় করছেন, আপনার পলিটেকনিক, আপনার বর্তমান অবস্থা, আপনার এগুলো একটু ভালোভাবে দেখবেন। এখন মনে করেন যে আপনাকে বললো আপনি তো এতদিন কোথায় ছিলেন, আপনি ছিলেন বাড়িতে, আমি বলবো ঢাকা বলেন, তো ওইখানে অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে ঢাকা বাড়িতে, তাহলে কোনো সমস্যা। এই জন্য সিবিটা একটু ভালোভাবে অ্যানালাইজ করে যাবেন। আমাদের হামিম গ্রুপে কিছুদিন আগে কয়েকজন ইন্টারভিউ দিতে আসছিলো, তো আমার এক সিনিয়রে জিজ্ঞাসা করছে আপনি যে এখান থেকে ট্রেনিং করছেন
এই ওখানে আর কি সংক্ষিপ্ত লেখা ইউসিপি এরকম লেখা ছিল। ওই ছেলেটা ওটা মিনিংটা বলতে পারে না, মিনিং বলার কারণে উনি সাথে সাথে রিজেক্ট হয়ে গেছে। তো এই জন্য আমি একটা জায়গায় ট্রেনিং করলাম, এটা মিনিং জানি না, তাহলে এটা কি ফেক হিসাবে ধরে নিবে। এই জন্য সিবিটা আমরা ভালোভাবে অ্যানালাইজ করে যাব, যেগুলো অতিরিক্ত দেওয়া আছে ওগুলো আমরা একটু ঘাটাবো, কারণ আমরা তো থিওরি পড়ছি, পিএলসিতে কাজ করি না, কিন্তু পিএলসি বই তো আমাদের ছিল ইলেকট্রিক্যালে, তাই না? এটা একটা বই ছিল, তো আমরা তো থিওরি জানি, তো এই থিওরিক্যালিগুলো একটু সংগ্রহ করার চেষ্টা করবেন। আমরা স্কাটা কিন্তু আমরা কাজ করি না, কিন্তু স্কাটা কিন্তু আমরা পড়ছি, এর মিনিং কি জানি, আমরা কিন্তু পড়ছি, থিওরি পড়ছি, অবশ্যই আমি এটা সিবিতে দিতে পারি, এটা আমি জানি, তাই না? তো এই বিষয়গুলো আমাকে, যেগুলো আমি পারি না, যেগুলো অতিরিক্ত দেওয়া আছে, ওগুলো আমি ইউটিউব থেকে বা গুগল থেকে সংগ্রহ করে তারপর আমি একটু নিজেকে গুছিয়ে তারপর আমি ইন্টারভিউ দিতে যাবো। আদারওয়াইজ শুধু নিজের সময় বা নিজে করা যাবে না, অপরচুনিটি মিস করা যাবে না। এই কোম্পানিটা অনেক ভালো আছে, আর বাংলাদেশে অনেক কম্পোজিট ফ্যাক্টরি আছে। আপনি এই কোম্পানিতে যদি মোটামুটি 1-2 বছর বা 3 বছর থাকেন, সেকেন্ড জবে গেলে আপনার স্যালারি 30-35 পার হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো, কারণ এই সেক্টরে অনেক ডিমান্ড ভাই, ঠিক আছে, অনেক ডিমান্ড। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 35-38 হাজার টাকা বেতন পায়। আমি যে আগে কম্পোজিট ফ্যাক্টরিতে ছিলাম, করণী গ্রুপে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর কোম্পানিটা একটু দেখে যাবেন, ওনাদের কিন্তু অনেকগুলো ব্যবসা আছে, কোম্পানিটা ভালোভাবে একটু দেখে যাবেন। আর ওনাদের যে ক্লায়েন্ট দ্বারা আছে এখানে দেওয়া আছে, ওদের ওয়েবসাইট, এগুলো একটু দেখে ঘাটাঘাটি করে তারপর ইন্টারভিউটা এবং লিখিত পরীক্ষা দিবেন। আর আরেকটা বিষয় সবাইকে বলি, অনেক কোম্পানি আছে লিখিত খারাপ করলে ভাইবার সুযোগ দেয় না, আবার অনেক কোম্পানি আছে লিখিত এবং ভাইবার দুইটারই সুযোগ দেয়। এর জন্য অবহেলা করেন না, আমি তো রিটার্নটা দিতেছি, ভাইবা তো আমি দিব, সমস্যা নেই। ক্রাউন সিমেন্টে আমার এই ঘটনা ঘটছে, রিটার্ন পরীক্ষা খারাপ হয়েছে, আমি তো মনে হচ্ছে আমি তো ভাইবা দিতে পারবো, কিন্তু ওইখানে রিটার্ন পরীক্ষা কম পাওয়াতে আমি ভাইবা দেওয়ার সুযোগ পাই নাই। লাঞ্চের পরে এইচআরে বলতেছে যে যাদের নাম ডাকবে এরা চলে যাবেন, আমি তো বলছি যার নাম ডাকবে এরা মনে থাকবে, পরে আমিও ওই লিস্টে ছিলাম। পরীক্ষা খারাপ হয়েছে আর কি, ওখানে ওই যে ইলেকট্রনিক্সে অনেক কিছু ছিল, ওগুলো বুঝতে পারি নাই। তো ওইখানে পরে নাম লাঞ্চ টাঞ্চ করলাম, কি সুন্দর মানে খুশি যে ভাইবা দিব, চাকরি হবে। পরবর্তীতে এইচআরে বলতেছে যাদের নাম ডাকবো চলে যাবেন, মানে ওই যে রিটার্ন পরীক্ষা আমি ভাবছি যে ভাইবাও দিব, কিন্তু ওই যে রিটার্ন খারাপ হয়েছে, ভাইবারা আমার সুযোগ দেয় নাই। এজন্য রিটার্নটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমাদের একটা কোম্পানিতে রিটার্ন খারাপ করছে, ভাইবাটা আসলে কিছুই না, ভাইবাটা জাস্ট আপনার যত বড় অভিজ্ঞতা হন না বা ফ্রেশার হন, আপনার সাথে কথা বলবে, আপনার চালচলনের কথাবার্তার ভঙ্গি বা আপনার কথার যে একটা স্পিড বা এনার্জি, বা আপনি যে একজন ইঞ্জিনিয়ার বা আপনি যে একজন ব্যক্তি, এইটাকে জাস্টিফাই করার জন্য বা আপনার সাথে একটু আলোচনা করবে। ভাইবাতে অনেকে আগে ভাইবাতে গেলেই চাকরি হয়ে যেত, এখন কিন্তু এটা একটু কঠিন হয়ে গেছে। এজন্য আমরা ভাইবাটাকে অবহেলা করব না, রিটার্নকেও অবহেলা করা যাবে না, ভাইবাতেও অবহেলা করা যাবে না। আপনারা যেখানে কোম্পানি নিবে 2 জন, এখন রিটার্ন আপনার ভালো হয়েছে, আপনি প্যানেল থেকে পরবর্তীতে সুযোগ পাবেন। আমাদের পিজিসিবি বা সরকারি যে এইগুলো আছে, যেমন প্যানেল থেকে নেয়, তো প্রাইভেট সেক্টর অনেক কোম্পানি আছে বারবার ওনারা সার্কুলার দেয় না। হামিম গ্রুপে আমি প্যানেল থেকে, আমি ফার্স্ট টাইমে হয় নাই, সেকেন্ড টাইমে আমি প্যানেল থেকে আমি ডাক পাইছি, তার কারণে আমি এখন বর্তমানে হামিম গ্রুপে জব করতে পারতেছি। আমি তো মনে হচ্ছে যে না, ওনারা মনে আর নিবে না, কিন্তু 1 মাস পরে আমাকে এই চাতে কল দিল, দুলাল মিয়া আপনার আগে যে ক্যান্ডিডেট ছিল কেউ জয়েন করবে, কেউ করবে না, বা কেউ আগ্রহী না, তার কারণে আপনি 3 নম্বর ছিল, আপনাকে কল দিলাম। মানে কি, আমাকে প্যানেল থেকে নেওয়া হয়েছে, মানে ওনারা দেখছে যে রিটার্নের লিস্টে কারা কারা আছে, 1 2 3 1 2 3 আমি নাই, 4 নম্বরে আছে। ওনারা এক সময় ওনারা ওইখান থেকেও ডাকে। এজন্য ইন্টারভিউগুলো আমরা মিস করব না, আমরা কখন কার কী হয়ে যায় বলা যায় না। ওয়াইকেকেতে আমাদের চট্টগ্রাম পলিটেকনিক্যালের এক ভাই আমাদের সাথেই কাজ করতো ইসিবিতে, ও আগে সিপি বাংলাদেশে ছিল, সিপি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করার পর ওয়াইকেকে ইন্টারভিউ দিচ্ছে। 3 মাস পরে ও জানে ওর হবে না, 3 মাস পরে ওয়াইকেকেতে ডাকছে যে অমুক সাহেব আপনি তো ইন্টারভিউ দিয়ে গেছিলেন, আমরা আপনাকে নিতে যাচ্ছি। এই ছেলে এখন ওয়াইকেকেতে জব করে চট্টগ্রাম পলিটেকনিকে মেকানিক্যালে, ঠিক আছে। তো কার কখন কী হয় বলা যায় না ভাই, এই জন্য আমাদের ইন্টারভিউগুলো মিস করা যাবে না। ভালো ভালো কোম্পানি এবং ছোটো কোম্পানি হোক, আমরা অপরচুনিটি যখনই পাবো, অপরচুনিটিগুলো আমরা কাজে লাগাবো, কারণ কার কখন কী হয় বলা যায় না, ঠিক আছে। এজন্য মন খারাপ করা যাবে না। আগে শর্ত হচ্ছে আমি পরীক্ষা দিব, আমার চাকরি হইলেও
হবে না হলে নাই পরের বিষয়। আমি কোম্পানিতে যাব, লিখিত পরীক্ষা ভালো করব, আমার ভাইবা ভালো করবে, এটা হচ্ছে আমার মূল শর্ত। এখন কোম্পানি আমাকে নিবে কি নিবে না এটা হচ্ছে কোম্পানির বিষয়। নিজের যতটুকু আছে নিজের সেরাটা দিয়ে আসবেন, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, তাই না? তো আমি দিয়ে আসছি অমুক কোম্পানিতে, আমি লিখিত এবং ভাইবা দিয়ে আসছি, আমি কি একটা গাছের বীজ রোপণ করে আসছি, ঠিক আছে? যখনই ওই আমাকে ডাকবে মানে কি ওই গাছের বীজ থেকে ফল মানে গাছটা বড় হয়েছে, তো এইরকম। তো আপনার ইন্টারভিউগুলো হচ্ছে আপনার কি মানে এই বীজ রোপণ করা। আপনি ইন্টারভিউ দিয়ে চলে আসছেন, মানে কি আপনি ওখানে বীজ রোপণ করে আসছেন, অ্যান্ড কোম্পানি আপনাকে, আপনার যদি কোয়ালিটি থাকে তাহলে কোম্পানি আপনাকে ডাকবে, তাই না? তো এইভাবে এইরকম চিন্তা ভাবনা করে আমাদের ইন্টারভিউগুলো দিতে হবে, ইন্টারভিউগুলো ফেস করতে হবে। তো নাইম সাহেব, আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাই, যতটুকু বলছেন ভাই বুঝতে পারছি। তো করবেন ভাই, কালকে যেহেতু ইন্টারভিউ আছে, ঠিক ভালোভাবে দিতে পারি। ঠিক আছে, আপনি আসতে পারেন তাহলে, যা পড়াশোনা করেন, দোয়া রইল আপনার জন্য, আর আপডেট জানায়েন আমাদেরকে। আর আজকের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনেকে আমাদেরকে নিয়ে নেগেটিভ বলতেছে যে আমরা আসলে ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংয়ে অনেকের কাছে নাকি আমরা টাকা নেই, এখানে নাকি অ্যাক্সেস, টাকা ছাড়া নাকি অ্যাক্সেস দেই না, আর অনেক কিছু বলে। তো আপনারা তো দেখতেইছেন এখানে এসে আসলে আমরা কী করি বা আমাদের কাজগুলা কি। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকের জায়গা থেকে যতটুকু পারবেন আমাদের পজিটিভ বিষয়গুলো আপনারা তুলে ধরবেন, ভালো কাজগুলো যে যত বেশি শেয়ার করবে, তুলে ধরবে, এটা সদগাদারি সোয়াব হিসেবে সে পাবে। এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের জায়গা থেকে ভালো কাজগুলোকে বেশি করে প্রচার করেন, এতে করে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। আপনি নাইম সাহেব, আপনি আসতে পারেন, যেহেতু আপনার পরীক্ষা আছে, আপনি পড়াশোনা করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।